আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। শুরুতেই থাকবে ইসরায়েলি পণ্য বয়কটের হিড়িক, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ধরাশয়ী নামি-দামি ব্র্যান্ডগুলো। এরপর জানাবো ৩৫৮ যোদ্ধাকে আটকের দাবি ইসরায়েলের, ডাহা মিথ্যা বলছে হামাস। আরও থাকবে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় ব্যাপক হামলার রাশিয়ার। এদিকে পশ্চিম তীরে আবারও জমি দখল ইসরায়েলের। এবং সর্বশেষ জানাবো কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের রাজধানী উত্তাল দিল্লি। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইসরায়েলি পণ্য বয়কটের হিড়িক, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ধরাশয়ী নামি-দামি ব্র্যান্ডগুলো। পবিত্র রমজান মাসে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসরায়েলি পণ্য বয়কটের হিড়িক চলছে। এই অঞ্চলের বৃহৎ দুটি মুসলিম দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ইসরায়েলি পণ্য বয়কটের তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিদিন। নামি-দামি ব্র্যান্ডগুলো হারাচ্ছে তাদের ক্রেতা। সাউথ চায়না মর্নিং পোস্ট এবং নিক্কেই এশিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়ার কাস্টমস তাদের স্থানীয় বাজারে ইসরায়েলি খেজুর বিক্রির অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অপরদিকে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জনসাধারণকে ইসরায়েলি পণ্য আমদানি বন্ধ করার নির্দেশ দিয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজা ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত ৩২,০০০-এর অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বের মুসলমানরা এক মাস ধরে ইসরায়েলি পণ্য ও কোম্পানি বয়কট করে চলেছে প্রতিদিন। মালয়েশিয়া এই বয়কট কার্যকর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ফলে। এতে দেশটিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন সব কোম্পানির বেচাকেনা কমে গেছে। ডোমিনোস, স্টারবাকসর মালয়েশিয়ার শাখা গ্রাহকদের আকৃষ্ট করতে নানা বিজ্ঞাপন দিলেও খুব একটা সাড়া পাচ্ছেন না তারা। এদিকে ম্যাকডোনাল্ডস আবার ক্ষতিপূরণ চেয়ে মালয়েশিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, ইন্দোনেশিয়ান অনেকেই গত বছরের অক্টোবর থেকে ফাস্ট ফুড চেইন বয়কট করেছে, যখন ম্যাকডোনাল্ডস সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে যে তারা গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীকে হাজার হাজার প্যাকেট খাবার বিনামূল্যে দান করেছে। তবে এটি সরাসরি বয়কট নয়, বরং ইসরায়েলের প্রতি গভীরভাবে অসন্তুষ্ট হওয়ার অনুভূতি হিসেবে প্রকাশ করেছেন তারা। নিকে এশিয়া বলেছে, দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ইসরায়েলের সঙ্গে যুক্ত রয়েছে বলে মনে করা পণ্যগুলো বয়কট করার আহ্বান প্রধান ব্র্যান্ডগুলোর উপরে দারুণভাবে প্রভাব ফেলছে। ফেব্রুয়ারিতে ম্যাকডোনাল্ডস বলেছিল যে যুদ্ধের প্রভাব তাদের উপরে পড়েছে, কারণ ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে আন্তর্জাতিক বিক্রয় মাত্র ০.৭% বেড়েছে, যা আগের বছরে একই সময়ের ১৬.৫% বৃদ্ধির জায়গায় পৌঁছেছিল। দেশ দুটিতে অন্যান্য ব্র্যান্ড ও যে পণ্যগুলো বয়কটের দ্বারা প্রভাবিত হয়েছে তার মধ্যে রয়েছে ইউনিলিভার এবং কফি চেইন স্টারবাকস। ইউনিলিভার, যারা ডাব সাবান, বেন্ট অ্যান্ড জেরির আইসক্রিম এবং নর অস্টক কেউ উৎপাদন করে, তারা ফেব্রুয়ারিতে বলেছিল যে ইন্দোনেশিয়ায় গত বছরের চতুর্থ ত্রিমাসিক ভূ রাজনৈতিকভাবে প্রচারণার ফলে বিক্রি অনেক কমে গেছে। সৌদি আরব, ওমান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সহ অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ম্যাকডোনাল্ডের ফ্র্যাঞ্চাইজি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করেছে এবং গাজার ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য অর্থের প্রতিশ্রুতি দিয়েছে। উল্লেখ্য, ইউনিলিভার ইন্দোনেশিয়ায় গত নভেম্বরে বলেছে তারা সংঘর্ষের জন্য দুঃখিত এবং উদ্বিগ্ন এবং তাদের পণ্যগুলো ইন্দোনেশিয়ার লোকেরা তৈরি, বিতরণ এবং বিক্রি করছে। তবুও তাদের কোম্পানি ও পণ্য বয়কটের দারুণভাবে প্রভাব ফেলছে এই যুদ্ধে। ৩৫৮ যোদ্ধাকে আটকের দাবি ইসরায়েলের, যা বলল হামাস। আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে হামাস কমান্ডার সহ বেশ কয়েকজনকে আটকের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এই দাবিকে ডাহা মিথ্যাচার হিসেবে আখ্যা দিয়েছে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির এক মুখপাত্র ইসরায়েলের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। নাম প্রকাশ না করা ওই হামাস নেতা শুক্রবার বলেছেন, এমন কোনো ঘটনা ঘটেনি। এর আগে ৩৫৮ হামাস যোদ্ধাকে শিফা হাসপাতাল থেকে আটকের দাবি করে ইসরায়েল তাদের কয়েকটি ছবিও প্রকাশ করা হয়। আল জাজিরাকে হামাসের ওই সূত্র জানিয়েছে, আটকের ঘটনাটি মোটেও সঠিক নয়। ইসরায়েল গাজার বাসিন্দাদের মানসিকভাবে পরাজিত করতেই যুদ্ধের এই কৌশল বেছে নিয়েছে। হামাসের এই নেতা বলেছেন, ওই ছবিতে যাদের দেখানো হয়েছে তাদের অনেকেই এখনো গাজাতেই অবস্থান করছেন, আর হাসপাতালটির অনেক চিকিৎসককে তারা হামাস যোদ্ধা ভেবেই চিহ্নিত করার চেষ্টা করছে। আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে এরই মধ্যে প্রায় ১৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় ৬৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকও আছেন। গত কয়েকদিন ধরেই আল শিফা হাসপাতাল অবরুদ্ধ করে রাখে ইসরায়েলি বাহিনী। সেখানে স্নাইপার ও হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়। ২০২৩ সালের নভেম্বরেও হাসপাতালটিতে একই ধরনের অভিযান চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় ব্যাপক হামলা।
ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে 10 লাখের বেশি ইউক্রেনের বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে এটি রাশিয়ার সবচেয়ে বড় হামলা। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে, শুক্রবার সকালের হামলায় 60টিরও বেশি ড্রোন এবং 90টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। এই হামলায় লক্ষ্য করা হয় বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, হাইড্রো ইলেকট্রিক বাঁধ এবং আবাসিক ভবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিপার জলবিদ্যুৎ কেন্দ্র, তবে বাঁধটি ভেঙে যাওয়ার ঝুঁকি নেই। রাশিয়ার হামলায় পূর্ব খার্কিভ অঞ্চলে প্রায় 7 লাখ, দক্ষিণ ওডেশা ও দক্ষিণ পূর্ব ডিনিপ্রো প্রেটোভস্ক অঞ্চলে কমপক্ষে 2 লাখ বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বিদ্যুৎহীন আছেন পলতোভা অঞ্চলে আরও 1,10,000 মানুষ। হামলায় অন্তত 2 জন নিহত ও 14 জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। এর আগে রাতে রাশিয়ার 151টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মধ্যে 92টি উপপাতিত করেছে ইউক্রেন সেনারা। ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার এসব হামলা প্রতিহত করতে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। পশ্চিম তীরে আরও জমি দখল ইসরায়েলের। গাজা আগ্রাসনের মধ্যে অধিকৃত পশ্চিম তীরের 800 হেক্টর 1977 একর জমি দখল করেছে ইসরায়েল। বৃহস্পতিবার 21 মার্চ এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে দেশটির সরকার। অধিকার কর্মীরা এটাকে গত এই দশকে ফিলিস্তিনি ভূমি দখলে ইসরায়েলের অন্যতম বড় পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দখলকৃত উত্তর জর্ডান উপত্যকার এলাকাটিকে রাষ্ট্রীয় ভূমি হিসেবে ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের অবৈধ বসতির নজরদারি করা সংস্থা পিস নাও বলেছে, 1993 সালের আসলো চুক্তির পর যেসব এলাকা দখল করা হয়েছে সেগুলোর মধ্যে নতুন করে দখল করা এলাকাটির আয়তন সবচেয়ে বড়। 2023 সালে রাষ্ট্রীয় ভূমি ঘোষণার ক্ষেত্রে এটি শীর্ষে থাকবে। বেজালেল স্মোট্রিচ বলেছেন, যদিও ইসরায়েল এ বিশ্বে এমন কিছু লোক আছে যারা জুডিয়া ও সামারিয়া অঞ্চল এবং সাধারণভাবে দেশটির উপর আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করতে চায়, আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং কৌশলগতভাবে সারা দেশে বসতি স্থাপনের প্রচার করেছি। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা দখল করে। যদিও ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ। আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও গত কয়েক দশকে পশ্চিম তীরে বহু ভবন নির্মাণ করেছে ইসরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ডটি এখন 4,90,000-এর বেশি ইসরায়েলি অবস্থান। তাদের সঙ্গেই সেখানে প্রায় 30 লাখ ফিলিস্তিনি বসবাস করেন। এবং সর্বশেষ জানাবো, কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল দিল্লি। মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির। শুক্রবার পুলিশের সঙ্গে আপ নেতাকর্মীদের তুমুল ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও সহ 4 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এপি। এদিকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার কেজরিওয়ালকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার বিশেষ সিবিআই আদালতের বিচারক কাবির বাজওয়ার এজলাসে মামলার শুনানির সময় মুখ্যমন্ত্রীকে তারা 10 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। শুনানি শেষে বিচারক 28 মার্চ পর্যন্ত তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। খবর আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, জিও নিউজের। এপির কর্মসূচি থেকে বিশৃঙ্খলা ছড়ানোর শঙ্কা থেকে দিল্লির নিরাপত্তা আগে থেকে জোরদার করা হয়েছে। বিজেপির সদর দপ্তরের সামনে 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মধ্য দিল্লির গাড়িকে যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। দিল্লি মেট্রোর পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের পরামর্শে আইটিও মেট্রো স্টেশন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী গ্রেপ্তার ইস্যুতে শুক্রবার সকাল থেকে এপি এর বিক্ষোভে উত্তাল ছিল। দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে সকাল 10টায় বিজেপির সদর দপ্তরের বাইরে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল এপি। দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি এবং এএপি এর সদর দপ্তর অবস্থিত। পরিস্থিতি বিবেচনায় দীনদয়াল উপাধ্যায় মার্গে 144 ধারা জারি করেন দিল্লি পুলিশের ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন। পুলিশ সঙ্গে এএপি নেতাকর্মীদের তুমুল ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। দিল্লি মুখ্যমন্ত্রী ও এএপি নেত্রী অতিশীর সঙ্গে বাকবিতণ্ডতা ও ধস্তাধস্তি হয়েছে পুলিশের। শুক্রবার আইটিও এর কাছে বিক্ষোভের সময় আটক করা হয় দিল্লির মন্ত্রী আপ নেত্রী অতিশী মার্লেনাকে। এরপর আটক করা হয় পাঞ্জাবের মন্ত্রী হরজ বাইনাস, দিল্লির আরেক মন্ত্রী ইমরান হোসেনকে।